আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এটা একটা ঐতিহাসিক ফাইনাল। নানা কারণে এটাকে ঐতিহাসিক বলা যায়। শুরুটা করতে হবে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসিকে দিয়েই। লিওনেল মেসি তার ক্যারিয়ারের একটা চক্র, একটা বৃত্ত পূরণ করছেন, যেন মনে হচ্ছে যেখান থেকে শুরু করেছেন সেখানেই এসে শেষ হচ্ছে, এমন একটা ভাইব আপনি পাবেন যখনই আপনি মাঠের একটা সাইডে লিওনেল মেসি, অন্য সাইডে লামিন ইয়ামালকে দেখবেন। ছোট্ট লামিন ইয়ামালের সাথে লিওনেল মেসির আইকনিক সে ছবিগুলো দেখবেন এবং বার্সেলোনাতে লিওনেল মেসি যা অ্যাচিভ করেছেন সেটা যখন আপনার মনে পড়বে, এর পাশাপাশি আপনি পাও কুবার্সি, পেদ্রি, দানি ওলমোর মতো প্লেয়ারদেরকে যখন দেখবেন, তখন আপনার মনে হবে যে লিওনেল মেসির স্মৃতিতে এই জিনিসটা বারবার করে আসছে কিনা, যে তিনি এমন একটা দলের বিপক্ষে খেলছেন, যদিও দলটা স্পেন, তবে এটার একটা স্ট্রং জোন কিন্তু সেই বার্সা, যে বার্সা লিওনেল মেসিকে লিওনেল মেসি বানিয়েছে, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বানিয়েছে। বার্সার প্রসঙ্গ আসবেই, যেমন লিওনেল স্কালোনিও টেনে এনেছেন, বলেছেন যে স্প্যানিশ ফুটবলকে লিওনেল মেসি এত কিছু দিয়েছেন বার্সার জার্সিতে, যে স্পেনের অধিকাংশ মানুষরাই তাকে অকুণ্ঠভাবে ভালোবাসেন এবং সে ভালোবাসাটা ফাইনালও হয়তোবা থাকবে, যদিও দিন শেষে এটা আলবিসেলেস্তে আর্জেন্টিনার লিওনেল মেসি। লিওনেল স্কালোনি, যিনি কিনা আর্জেন্টিনার ফুটবলে এত বড় পরিবর্তন এনেছেন, তিনি যখন আর্জেন্টিনার দায়িত্বে থাকেন না বা মাঝখানে যখন গ্যাপ থাকে খেলার, তিনি কিন্তু স্পেনে চলে যান, অর্থাৎ তিনি নিজেও থাকেন স্পেনে। আমরা সবাই জানি যে লিও মেসি তার ক্যারিয়ারটা শেষ করার পরে বার্সেলোনাতেই ফিরে যাবেন, সেখানেই তার ঘর। বারবার করে বার্সা আমার ঘর লিওনেল মেসি কিন্তু তার বার্সা ছাড়ার পরে অনেকবার বলেছেন। এমন একটা সময় ছিল 2010 কিংবা তার আগের সময়টাতে, যে লিও মেসি স্পেনে জাতীয় দলে খেলবেন কিনা নাগরিকত্ব চেঞ্জ করে, সেটা নিয়ে অনেক আলোচনা চলছিল। তাই এখানে এমন একটা দলের বিপক্ষে লিওনেল মেসি খেলবেন, যে অঞ্চলটা সম্ভবত আর্জেন্টিনার বাইরে লিওনেল মেসির সবচেয়ে পছন্দের জায়গা, যে অঞ্চলটাতে সম্ভবত আর্জেন্টিনার বাইরে, আমরা যদি ইউরোপের কনটেক্সটে চিন্তা করি, সবচেয়ে বেশি লিও মেসি লাভার বা ফ্যান বেসকে আপনি খুঁজে পাবেন। এই কানেকশনটা থাকবে এবং একজন ফুটবল ভক্ত হিসেবে এটা আপনার উপভোগ করা উচিত, যদি আপনি আর্জেন্টিনা বা লিওনেল মেসি ফ্যান হন। এটা আর্চ রাইভালরাই অনেক দ্বন্দ্ব কলহর দিকে না নিয়ে একটু রিল্যাক্সিং জায়গা থেকে আপনি শুরু করতেই পারেন। তবে সেটা যাই হোক, লিও মেসি আর্জেন্টিনার আকাশি সাদার আলবিসেলেস্তের লিও মেসি, লিও মেসি আরও একটা ট্রফির জন্য খেলবেন। এই আর্জেন্টিনা দলটা লিওনেল মেসিকে আরও একটা ট্রফি এনে দেওয়ার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবে। আমি এই কথাগুলো বলছি এই জায়গা থেকে, দিন শেষে রেজাল্টটা আপনার পক্ষে আসুক কিংবা না আসুক, অন্তত মাথায় এটা রাখবেন যে দলটা সর্বোচ্চ চেষ্টা করেছে, লিওনেল মেসি সর্বোচ্চ চেষ্টা করেছেন, এবং যে দলটার বিপক্ষে লিও মেসি খেলছেন সেই দলটার দেলাফুয়েন্তের মধ্যে একজন কোচ আছে, একটা খুবই সিস্টেমেটিক অ্যাপ্রোচ আছে, খুবই সুন্দর একটা অ্যাপ্রোচ আছে, সেটাকে অ্যাকনলেজ করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে একজন লিওনেল স্কালোনির জন্য, যাকে তিনি অনেক লম্বা সময় কাছ থেকে দেখেছেন, রীতিমতো আইডলাইজ করেছেন, সেই লুইস দেলাফুয়েন্তের সাথে স্কালোনির এই ব্যাটলটা দেখতে পারাটাও ফুটবলের সৌন্দর্যের জায়গা থেকে একটা অসাধারণ কিছু হতে যাচ্ছে। আমরা এই ব্যাপারগুলো মনে রাখবো, কারণ ফুটবলটা আমাদের কিছু না কিছু জায়গা থেকে উপভোগ করতে হবে। অবশ্যই জয়ের চিন্তাটা মাথায় রেখে উপভোগের মন্ত্রটাই এই ফাইনালের সবচেয়ে বড় বিষয় হওয়া উচিত। এখন আমরা ম্যাচে ফিরে আসি। কয়েকটা পয়েন্ট মোটা দাগে মনে হচ্ছে উপর থেকে দেখে সেটা নিয়ে আলোচনা করি, পরবর্তীতে আরও আপডেট আসলে গভীরে যাওয়ার চেষ্টা করব। স্পেনে দলটাকে ঘিরে আপনি যখনই চিন্তা করবেন, তখনই মিডফিল্ডে ফাবিয়ান রুইস, রদ্রি, পেদ্রি, দানি ওলমো, এদেরকে কীভাবে আটকানো যায়, এটাই আপনার ফার্স্ট থট হওয়া উচিত। এবং এটা একটা সিস্টেমেটিক বল পায়ে, অসাধারণ বল পায়ে না থাকলে খুব ভালো করে প্রেসিং করতে পারা মিডফিল্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার কিছুটা হলো ক্যাওটিক মিডফিল্ড, যেখানে পারফরমেন্সের আপস অ্যান্ড ডাউনস আছে, যে মিডফিল্ডটাতে আসলে প্লেয়াররা তাদের টেম্পোটা যদি খুঁজে পান তাহলে অসাধারণ পারফর্ম করতে পারেন, আবার যদি মাঝে মধ্যে হারিয়ে ফেলেন তাহলে তাদেরকেই অনেক বেশি করে ডিসমাল মনে হয়, কিছুটা হলো অফ ফর্মে মনে হয়। এমন একটা আপস অ্যান্ড ডাউনস, আনপ্রেডিক্টেবল সিস্টেম কিন্তু আমরা দেখব। তবে আমি এখনও বিশ্বাস করি, আমি আগের ম্যাচের আগে বলেছি, এনজো ফার্নান্দেজ যদি বল পায়ে কাজগুলো করতে পারেন, যদি ম্যাক অ্যালিস্টার আরেকটু ভালো ফুটবল খেলতে পারেন, লিয়ান্দ্রো পারেদেস যদি তার ডার্টি ওয়ার্কের পাশাপাশি গেমটা কন্ট্রোল করতে পারেন, আমি এখনও বিশ্বাস করি এই মিডফিল্ডটা আর্জেন্টিনার এই সিস্টেমটা চেঞ্জ করেছে। লিওনেল স্কালোনির যুগটাতে এসে মিডফিল্ডে আর্জেন্টিনাকে সবচেয়ে বেশি ইনজেক্ট করেছে ট্রফির দিক থেকে। এখনও আমি সেই মিডফিল্ডের উপর নির্ভর করতে চাই। এখনও আমার কাছে ফাইনাল ইকুয়েশনটাতে আমি বারবার করে এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, পারেদেস, এমনকি ডিপলের মতো প্লেয়ারদের কথাই বেশি করে বলবো। ফাইনাল ধারে প্রতিপক্ষের একটা সাইডে লামিন ইয়ামালের মতো প্লেয়ার আছেন, অ্যালেক্স বাইয়ানা আছেন উইংয়ে খেলতে পারার মতো, পরবর্তীতে নিকো উইলিয়ামস আছেন, ওয়ান টাচ স্পেশালিস্ট দানি ওলমো আছেন।
মিকেল ওয়ারজাবাল, মিকেল মেরিনোর মতো প্রোফাইলরা আছেন যারা কিনা যে কোনো সময় ডিবক্সে ঢুকে পড়তে পারেন, ডিবক্সে না থাকলে মিডফিল্ডে অ্যাডেড একটা প্লেয়ার হন। এখানে আর্জেন্টিনার মিডফিল্ডে আরেকটু বেশি শক্তি ঢোকানো দরকার কিনা, লোসেলসোর মতো প্রোফাইল দরকার কিনা সেটা নিয়ে আলোচনা করা যায়। তবে আমি যখনই ইয়ামালের মতো একটা প্রোফাইলের দিকে তাকাচ্ছি, বারবার করে তাকে আটকানোর জন্য আমি মিডফিল্ডের ওই সাপ্লাইগুলো বন্ধ করার কথা বলবো। একই সঙ্গে আমি এই জিনিসটা বলবো যে দুটো সাইডে পোরো বা কুকুরিয়ার মতো যে ফুলব্যাকরা আছেন তারা ওভারল্যাপ করে উপরে উঠে এসে যে একটা নিউমেরিক অ্যাডভান্টেজ লামিন ইয়ামাল বা বাইয়েনাকে দেন, সেটাও একটা ক্রিটিক্যাল বিষয় হতে যাচ্ছে। কুবার্সি, লাপোর্তে, উনাই সিমন এক কথায় দুর্দান্ত ফর্মে আছেন, বিশ্বকাপের সেরা ডিফেন্স, কোনো সন্দেহ নেই। তবে এই ডিফেন্সটা রড্রির মতো একজন মিডফিল্ডারকে দিয়ে অনেক বেশি করে সাপোর্টিভ। এই ডিফেন্সটা ফুলব্যাকদেরকে কাছ থেকে যে পরিমাণ সাপোর্ট পায়, সেই সাপোর্টটা যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে এই ডিফেন্সটাকেও আপনি হয়তো বা ব্রেক করতে পারেন। আর্জেন্টিনার ডিফেন্সের দিকে যদি তাকান, রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেজ যে কাজটা করছেন সেটা একেবারে স্পেনের উল্টো, অর্থাৎ স্প্যানিশ ডিফেন্ডারও অসাধারণ, তবে তারা ফুলব্যাকদের কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পান। আর্জেন্টিনার ডিফেন্ডাররা রোমেরো, মার্টিনেজরা অসাধারণ করছেন, অনেক অসাধারণ করছেন, তবে তারা ওই মলিনার মতো ফুলব্যাকদের কাছ থেকে তেমন সাপোর্টটা কিন্তু সেভাবে পান না। ওই জায়গাগুলো থেকে আর্জেন্টিনা গোল কনসিড করে। তাই এখানে আর্জেন্টিনা ঠিক করা জায়গাগুলো আসলে কি সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন। ওই রাইট সাইডের ইকুয়েশনটা মলিনার সাথে কাকে দিয়ে শুরু করানো যায়, এটা আমার কাছে একটা গোলক ধাঁধা বলে মনে হয়, কারণ যখনই যত রকমের কথাবার্তা বলি না কেন, সলিউশন কিন্তু আসলে আসে না। এটুকুতে এসে থেমে যাব, কারণ যখন সলিউশন নেই, যখন রাইট ব্যাকে আসলে কে খেলতে পারেন, রাইট সাইডে আসলে কোন প্রোফাইলটা হওয়া উচিত, এগুলো নিয়ে আমরা অনেক চিন্তাভাবনা করি, তখন দেয়ার ইজ লিওনেল স্কালোনি, যিনি এই ট্যাকটিক্সগুলোকে অন্যভাবে দেখার চেষ্টা করেন, শেষ মুহূর্তে সে ম্যাচ বের করে আনার সে সাহসটা দেখাতে পারেন। তিনি একটা প্লেয়ারের উইকনেস জানার পরেও এই জিনিসটা বিলিভ করতে পারেন যে আমার কাছে যথেষ্ট রিসোর্স আছে, শেষের 10-15 মিনিটে সেই রিসোর্সগুলো আমি ইউটিলাইজ করে ম্যাচটা বের করে আনতে পারবো। এমন একটা ম্যাচের আগে আমাদের সকল রকমের ট্যাকটিক্যাল ডিসকাশন বন্ধ হয়ে যাওয়া উচিত, কারণ আমাদের যেখানে শেষ হয় আলোচনা, সেখান থেকে স্কালোনি, পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েলরা শুরু করেন। আলাদা করে ওয়াল্টার স্যামুয়েলের কথা আমি এখানে বলবো, কারণ ওই যে আর্জেন্টিনা হেডে এত বেশি গোল করছে সেট পিস থেকে বা ক্রস থেকে, ওয়াল্টার স্যামুয়েলই হচ্ছে সেই সেট পিস স্পেশালিস্ট, যিনি কিনা ট্রেনিং গ্রাউন্ডে এই জিনিসগুলো আসলে করছেন এবং তাকে আলাদা করে কৃতিত্ব দিতে হয়। শুধুমাত্র স্কালোনি না, আমি ওয়াল্টার স্যামুয়েল, রবার্তো আয়ালা, পাবলো আইমার, স্কালোনির পাশে সাপোর্টিং কাস্ট হিসেবে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা আছেন, প্রত্যেকের প্রতি সম্মান ভালোবাসার জায়গা থেকে কথাগুলো বললাম। আরও স্পেসিফিক ডিসকাশন আসবে, আপাতত অন দ্য টপ অথবা উপর থেকে যে সকল কথাবার্তা বলতে হয় সেগুলো বললাম। ইন ডিটেল আলোচনার জন্য ফুটবল ফ্যাগের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।